কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, জনআস্থা অর্জন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা বলছে পুলিশ, অভিযুক্ত আটক। দেশে বিদেশে বহু উদ্যোগ ও তৎপরতা, তারপরও ৯ বছরে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা আশার আলো। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় ৩ ও রাশিয়ার মস্কোতে রেস্টুরেন্টে বোমা বিস্ফোরণে আরও ৩ জন নিহত। জনগণের আস্থা অর্জন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। সকালে রাজশাহীর সারদায় নবীন অফিসারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রায় ১.৫ যুগ ছিলেন নিয়োগ বঞ্চিত। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। অবশেষে ১ বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সংক্ষিপ্ত করে ৬ মাস শেষ হয়েছে। ৫৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে এরই মধ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য বিভিন্ন জেলায় সংযুক্ত করা হয়েছে। রবিবার সকালে রাজশাহীর সারদায় ২৭তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করার নির্দেশ দিয়ে সেবাগ্রহীতা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান মন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। সেবা নিতে এসে কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সেই বিষয়ে আপনাদের সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। এর আগে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর কলাবাগান এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। সকাল ৯:৩০টার দিকে কিচেন গলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এ ঘটনায় রাত্রির স্বামী হৃদয়কে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ফিরোজা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন, পরে আঘাত করেন শাশুড়িকে। ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আরও জানবো, ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী এবং শাশুড়িকে হত্যা করেছে গৃহকর্তা। তিনি তো এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আপনি ঘটনাস্থলে রয়েছেন, তাদের কোনো সন্তান রয়েছে কিনা বা তাদের আত্মীয় স্বজনদের বক্তব্য জানতে চাই। কি অবস্থা সার্বিকভাবে জানাবেন। আজকে আপনি জানেন যে সকালে কলাবাগান রোডের আলামিন রোডে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে স্বামী তার স্ত্রী এবং তার শাশুড়িকে হত্যা করেছে। সবচেয়ে দুঃখের বিষয়, তাদের একটা ছোট্ট সন্তান আছে। সেই সন্তান কিন্তু এখন অনেকটা ইয়েতিম হয়ে গেছে। আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। মূলত পারিবারিক কলহের জেরেই আসলে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সকাল ৯:৩০টার দিকে। এবং হত্যার পরে কিন্তু তিনি তার সন্তানকে নিয়ে কলাবাগান থানায় যে আত্মসমর্পণ করেছে এবং পুলিশকে তিনি জানিয়েছেন তিনি চাকু দিয়ে তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছেন। সকালে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়। শেষ পর্যায়ে এসে তার শাশুড়ি এসে তার স্ত্রীর পক্ষ নিয়াতে তিনি ক্ষুব্ধ হয়ে যান এবং প্রথমে তার স্ত্রীকে খুন করেন এবং পরে তার শাশুড়িকে হত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা কলাবাগান থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে মূলত সকালবেলায় আসলে এই হত্যাকাণ্ডটি ঘটে এবং তিনি জানতে পেরেছেন যে তাদের মধ্যে একটি আগে থেকেই পারিবারিক কলহ ছিল এবং আমরা একটু জানতে পেরেছি যে তাদের মধ্যে একবার ডিভোর্স হয়েছিল এমন একটা তথ্য পরিবার থেকে দেয়া হয়েছে। পরবর্তীতে তারা আবার সংসার শুরু করে এবং
এই ঠিক এই শীতল নিবাস এই বাসাটির পাঁচতলাতেই আসলে হত্যা করা হয়েছে। তার যে শিশু রয়েছে সেই শিশুটিও কিন্তু এখন তার যে নানু রয়েছে তার নানুর কাছে রয়েছে এবং তাকে আবার ওসি জানিয়েছেন যে হয়তো আজকের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। মূলত এই কারণেই তাদের আসলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকে এবং তিনি নিজেই যে কিন্তু এই কলাবাগান যে থানা রয়েছে সেই থানায় তিনি আত্মসমর্পণ করেছেন এবং সে মাদকাসক্ত ছিল এমন একটি তথ্য পরিবার থেকে জানানো হয়েছে এবং তিনি একজন পিকআপ চালক ছিলেন। এবং আপনি দেখেছেন যে হত্যাকাণ্ডের পরপরই কিন্তু এখানে কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং তারা বলছেন যে এই হত্যার দৃষ্টান্ত শাস্তি তারা চান। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনার গত মে মাস পর্যন্ত রাজধানীতে কিন্তু 122টি হত্যাকাণ্ড ঘটেছিল, গড়ে প্রায় 20টি হত্যাকাণ্ড। এবং এখানের মধ্যে পারিবারিক এবং রাজনৈতিক, বিশেষ করে পারিবারিক হত্যাকাণ্ড কিন্তু এখন বেড়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে তাদের যে পারিবারিক যে মূল্যবোধ সেই মূল্যবোধটার আসলে দিন দিন অবক্ষয় হচ্ছে, যার কারণে কিন্তু পারিবারিক হত্যাগুলো বাড়ছে। তো এখন পর্যন্ত কলাবাগান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানী কলাবাগান এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্ত্রী এবং শাশুড়িকে। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। 9 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে। 2017 সালের আগস্টে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়াদের ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি তার একটিও। এমনকি খোদ জাতিসংঘ মহাসচিব ছুটে এলেও হয়নি কোনো কাজের কাজ। এই অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাবে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশে। প্রায় একই পরিস্থিতি থাকে পরের বছরও। এরপর 2025 সালে আবারও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাস করছে প্রায় 17 লাখ রোহিঙ্গা। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা আলোচনা হলেও কোনো কিছুতেই আসেনি ফলাফল। সবশেষ অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আবারও তোড়জোড় শুরু হয়। একাধিক আন্তর্জাতিক সম্মেলন, এমনকি জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও মেলেনি কোনো ফল। বিশেষজ্ঞরা বলছেন, রাখাইনের পরিস্থিতি নিরাপদ না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে না। মিয়ানমারের অবস্থার যদি পরিবর্তন না হয়, যেভাবেই চেষ্টা করা হোক, আন্তর্জাতিকভাবে কিন্তু কোনো নিয়ম নেই বা এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী যে বলপূর্বক এদেরকে ফেরত পাঠানো হবে, যে কারণে এদেরকে প্রবেশ করার অনুমতিও দিতে হয়েছিল। এবং এটাও বুঝতে হবে যে এখানে যেই পরিমাণ মানুষ আছে এবং এটা ক্রমশ বাড়ছে, তো এত লোককে কিন্তু একবারে কোথাও নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবং সেটারও একটা মাস্টার প্ল্যানের মতো লাগবে যে শর্ট টার্ম ইমিডিয়েটলি কে কোথায় যেতে পারে, কিভাবে যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে জাতিসংঘ কিংবা এক বা দ্বিপক্ষীয় উদ্যোগে সমাধান আসবে না রোহিঙ্গা সমস্যার। এ অবস্থায় চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের একটা অর্থনৈতিক করিডোর করা, তার মাধ্যমে হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ওই সম্ভাবনাটার জন্য আমাদের গবেষণা দরকার, খুব তাড়াতাড়ি দরকার, যে এটা কীভাবে হতে পারে। কারণ তাদের রাষ্ট্রদূতকে যখন প্রশ্ন করা হয়েছিল, চীনের রাষ্ট্রদূত তিনিও বলেছিলেন যে হ্যাঁ, রোহিঙ্গার সমস্যা এই ইকোনমিক করিডোরের মাধ্যমেও হয়তো সম্ভব। শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ তার 5 সহযোগীকে হত্যা ও অস্ত্র মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লার আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে পুলিশ 2 মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় 3টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে 4 সহযোগী সহ গ্রেপ্তার করা হয়। ইমনের বিরুদ্ধে মহানগর ও জেলায় হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র লাইনের অভিযোগে 13টিরও বেশি মামলা রয়েছে। রায়হান ও ডেভিড ইমন দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। পাশাপাশি টার্গেট কিলিংয়ের মাধ্যমে চট্টগ্রামে আতঙ্কের রাজত্ব কায়েম করত। গত বৃহস্পতিবার ডেভিড ইমন সহ গ্রেপ্তার 4 জনকে আদালতে তোলা হলে আরও 4টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় আদালত। এদিকে হাটহাজারী থানার আরও একটি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। 5 জন এজাহার নামীয় 5 জন আসামি যথাক্রমে মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড, মোহাম্মদ মিঠু প্রকাশ দামা ইলিয়াস, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল, 5 জনকেই পৃথকভাবে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটে ভুগছে মানুষ, অথচ কিশোরগঞ্জে মাস জুড়ে অনবরত বের হয়ে যাচ্ছে প্রাকৃতিক এই সম্পদটি। তিতাসের পাইপলাইন ছিদ্র হয়ে পড়ে থাকলেও মেরামত করতে পারছেন না কারিগররা। এতে অপচয় তো হচ্ছেই, সঙ্গে পরিবেশ দূষণ, এমনকি বড় দুর্ঘটনার শঙ্কা নিয়ে কাটছে এলাকার মানুষের দিন। সারা দেশে গ্যাসের সংকট থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীরে তিতাস গ্যাসের মূল পাইপলাইন থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। শুরুতে স্থানীয়রা বিষয়টি বুঝতে না পারলেও পরে তারা জানতে পারেন মূল পাইপলাইনে ছিদ্র হয়ে এভাবে গ্যাস বের হচ্ছে। আমরা তো প্রথম ভাবছি যে এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, যেহেতু আমরা জানি এখান থেকে গ্যাস লাইন গেছে। এখন যখন লিকেজ বড় হয়েছে বা মাটি খনন হয়েছে, এখন একটু বেশি বের হইতেছে। আগে তো এত বের হতো না, আগে কম বের হইতো। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনা পাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কারণে মূল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। চুনা পাথরের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচার করছে বলেও অভিযোগ স্থানীয়দের। চুনের ফ্যাক্টরি হবে, আসলে হচ্ছে চুনের ফ্যাক্টরি তো এটা না, এটা হচ্ছে ওরা হচ্ছে গ্যাস দেওয়া হচ্ছে ওদের প্রধান লক্ষ্য। বেশ কয়েকবার জানানোর পরও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এই চক্রের সাথে সংস্থাটির অসাধু কর্মকর্তারা জড়িত অভিযোগ স্থানীয়দের। এরা মনে করেন যে আপনার এই যে গ্যাস লাইনের লোকেরা 5 থেকে 6 লক্ষ টাকা গেছে খায়া, রাত্রের বেলা আন্ডারগ্রাউন্ডে এই লাইনটা দেওয়া গেছে। সমস্যা বড় আকার ধারণ করার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের কাজ শুরু করে। 2 দফায় 3 সপ্তাহ ধরে কাজ করেও সমাধান করা যায়নি। অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। আমরা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আশা করতেছি আমরা 2-1 দিনের ভিতরে আজকে চেষ্টা করবো। আমরা হয়তো আজকে আমরা যত সময় লাগুক আমরা চেষ্টা করবো মানে শেষ করার জন্য। কোনো কারণে যে না হয় ইনশাআল্লাহ কালকে আমরা শেষ করে ফেলবো। এটা আমরা আসলে খবর পাইছি গত 8 তারিখ থেকে খবর পাইছি। 8 তারিখ খবর পর থেকে আমরা এখানে অপারেশন চালাইছি। তাহলে দেখি এখানে অবৈধ লাইন আছে আর কি। এখানে এখন কার্যক্রম চলতেছে, আমরা লিকেজ মেরামত করছি আর কি। এখনো এটা আগামী 1-2 দিন হতে লাগতে পারে সময়। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। ডিপার্টমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সেক্ষেত্রে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে, উপজেলা প্রশাসন আছে, এবং এই বিষয়টি আমরা সরকারের জেলা প্রশাসক স্যারের উদ্যোগে আমরা সরকারের ঊর্ধ্বতন যে ডিপার্টমেন্ট আছে সেখানে অবহিত করব। গ্যাসের অপচয় ও পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দিয়ে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনার জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখনো কোনো পরিণতিতে পৌঁছায়নি, আছে যুদ্ধবিরতিও। তার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। পরিস্থিতি এখন এমন সংকটময়, তখনই ইরানে জোরালো হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাটকে শেষ হয় না এখানে, ঘোষণা দিয়েও পিছু হটেন তিনি। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছতে আলোচনা চালিয়ে যেতে হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন শক্তি ও ক্ষমতা প্রয়োগ করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন, কিন্তু ইরান ও অন্যান্য মিত্র দেশের অনুরোধে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, একটি চুক্তির রূপরেখা নিয়ে একমত হয়েছে তেহরান ও ওয়াশিংটন, তাদের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি ইরান। তবে শনিবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তেহরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে অবরোধ আরও কঠোর করা হবে। একই সাথে হামলা অব্যাহত থাকলে অন্যান্য প্রণালী ও সামুদ্রিক পথও বন্ধ করে দেওয়া হবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।